আসসালামু আলাইকুম। আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা। কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম। ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি, মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বাংলাদেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেছেন। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। সফরকালে সেনাবাহিনী প্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম। স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর মানবিক বিবেচনায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বুধবার দুপুর ২টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কারাগার প্রশাসন ও সাদ্দামের পরিবারের সদস্যরা কঠোর গোপনীয়তার মাধ্যমে জানাবাগিকদের দৃষ্টি এড়িয়ে কারাগার থেকে বের করে নিয়ে যায় তাকে। সাংবাদিকরা সারা দিন কারাগারের প্রধান ফটকে অবস্থান করে থাকলেও তারা বিষয়টি জানতেও পারেনি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার সারাদিন সাংবাদিকদের ফোন ধরেননি। পরে সন্ধ্যায় কারাগারের সিনিয়র জেল সুপার হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ উদ্দিন সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরের দিকে সাদ্দামের জামিন আদেশ যশোর কারাগারে পৌঁছানোর পর বেলা ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ৬ মাসের জামিন আবেদন মঞ্জুর করে। গত শুক্রবার ২৩ জানুয়ারি বিকেলে বাগেরহাটের বেজেডাঙ্গা গ্রামের সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, সন্তানকে হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন। এরপর স্বজনরা স্ত্রী সন্তানের মরদেহ যশোর কারাগারে এনে শেষবারের মতো সাদ্দামকে দেখান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানবিক বিবেচনায় উচ্চ আদালত গত সোমবার সাদ্দামকে ৬ মাসের জামিন দেন। সন্ধ্যায় সাদ্দামের ভাই শহীদুল ইসলাম মোবাইল ফোনে জানান, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছিল। তিনি জানান, সন্ধ্যায় বাড়ি পৌঁছানোর পর সাদ্দাম তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারকে অবহিত না করেই এদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে দিল্লি। নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না। দূতাবাসের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। তারা তাতে সন্তুষ্ট কিনা সেটা দিল্লির বিবেচনার বিষয়।
গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবে দিল্লি। তবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের 4টি মিশন খোলা থাকবে। শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু। শেরপুরের ঝিনিঘাটিতে নির্বাচনী ইশতেহার পাঠন অনুষ্ঠানে আহত জামায়াত ইসলামীর এক নেতা মারা গেছেন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জিলে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি। তিনি ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, ঝিনিঘাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর 3 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই সময় সভামঞ্চের সামনে থাকা সহস্র চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই ঘটনায় দলের অন্তত 30 জন নেতাকর্মী আহত হন। হামলায় গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে ঝিনিঘাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন, এবার তো নৌকা নাই, নৌকা পালাইছে, হাসিনা ভারতবর্ষে চলে গেছে, মাঝখানে তার যে সমর্থক আছে তাদের বিপদে ফেলে গেছে, আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি। আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও 1 আসনের রায়পুর ইউনিয়নের মোলানি বাজার এলাকায় এক পথসভায় একথা বলেন মির্জা ফখরুল। আজ মির্জা ফখরুল রায়পুর ইউনিয়নের কয়েকটি এলাকায় পথসভা করেন। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কারভাবে বলছি, হিন্দু ভাই বোনদের আপনারা কে চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছেন তাদের শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেননি সাধারণ মানুষ, তাদের আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব। এবারের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, আর মাত্র 15 দিন পর জাতীয় সংসদ নির্বাচন হবে। আপনাদের মনে আছে, এর আগে আমরা এমপি নির্বাচন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি, সব ভোট নিয়ে গেছে ওরা। কারা? ফ্যাসিস্ট হাসিনার লোকেরা অথবা পুলিশ ও প্রশাসন। এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি, অর্থাৎ যার ভোট তিনি দিতে পারবেন, যাকে খুশি তাকে দিতে পারবেন। বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা হলেও ভালো মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা এখন একটু স্বস্তিতে আছি, আরামে আছি, তবে পুরোপুরি আরামে নেই। জিনিসপত্রের দাম খুব বাড়ছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে হয় আগের থেকে একটু ভালো হয়েছে। সব মিলিয়ে এখন একটা সময় এসেছে যে আমরা শান্তিতে রাতের বেলায় ঘুমাতে পারছি। যদি নির্বাচনটা হয়, আমরা সবাই যদি ভোট দিতে পারি, একটা সরকার নির্বাচন করতে পারি, তাহলে আমরা ভালো থাকব বলে আমি আশা করি। একই ইউনিয়নের ছেপড়িকুড়া এলাকার পথসভায় মির্জা ফখরুল জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বক্তব্য দেন। তিনি বলেন, আজ খবরের কাগজ খুলে দেখি আমাদের আরেকটা দল, যারা আগে আমাদের সঙ্গেই ছিল, 1991 সালে আমাদের সঙ্গে ছিল না, আমাদের সঙ্গে আসছে 2001 সালে। 2001 সালে আমাদের সরকারে ছিল, তাদের 2 জন মন্ত্রীও ছিল, নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব। সরকারে তারা আমাদের সঙ্গেই ছিল। এখন তারা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করেছি। তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা? ওই সরকারে তো তুমিও ছিলে, তাহলে ওই দায় তোমারও তো ঘাড়ে এসে পড়ে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে, তাই না? দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে, তাই না? আমরা কোনো দুর্নীতি করিনি, আমরা সেই সময় দেশকে আগায় নিয়ে গেছি।